ক্লাস 5 ইংলিশ ফার্স্ট পেপার থার্ড টার্ম সিলেবাসে ফার্স্ট টেক্সট লেসন নাম্বার 10 এ গ্রেট সোশ্যাল রিফর্মার। এই টেক্সটে আমরা পড়ব বেগম রোকেয়ার শর্ট লাইফ স্কেচ। ছোট টেক্সট, এই টেক্সটটা খুব বড় কিছু নয়, তবে এই টেক্সটে আলোচনায় যাওয়ার আগে দু চারটে জিনিস আমাদের না বললেই নয়। সেটা হচ্ছে সোশ্যাল রিফর্মার কাদের বলে, এবং আমাদের এই টেক্সটের শুরুতে 4 জন সোশ্যাল রিফর্মারের ছবি দেওয়া রয়েছে। তাদের সম্বন্ধে অল্প করে কিছু কথা আমাদের জেনে নেওয়া প্রত্যেকের দরকার। কে কোন 4 জনের কথা বলা রয়েছে? একদম প্রথমে বলা রয়েছে, ছবি দেওয়া রয়েছে রাজা রামমোহন রয়, তারপর দেওয়া রয়েছে স্বামী বিবেকানন্দ, তারপর হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং সবশেষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই 4 জনের কথা বলা রয়েছে এবং এই 4 জনের সম্বন্ধে 4টে স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে। যেমন বিদ্যাসাগর স্টার্টেড উইডো রিম্যারেজ, বিবেকানন্দ স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, রাজা রামমোহন রয় stopped the evil custom of সতী, and ডিরোজিও started young bengal movement। এই 4 জনের সম্বন্ধে 4টে জিনিস বলা রয়েছে। আমরা একটু সংক্ষেপে বলি ব্যাপারটা কী রকম না। রাজা রামমোহন রয়, তিনি লোকে বলে বা ক্রিটিকরা অনেকে বলে তিনি ছিলেন নাস্তিক, কিন্তু বা নিহিলিস্ট টাইপের, কিন্তু তিনি নিহিলিস্ট বা এই ধরনের কিছু নন। তিনি সম্পূর্ণভাবে হচ্ছেন একেশ্বরবাদী, যারা ব্রহ্ম এক এবং অভিন্ন এই নীতিতে বিশ্বাস করেন। তো যাই হোক, রাজা রামমোহন রয় তিনি সোশ্যাল রিফর্মেশনের মধ্যে একটা বিরাট কাজ করেছিলেন। কি আগেকার দিনে এটার কথা আমরা উল্লেখ পাই, কিন্তু বেদব্যাসের লেখা মহাভারতেও, যেখানে রাজা পাণ্ডুর মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী মাদ্রী সহমরণে গিয়েছিলেন। এই প্রথা, সহমরণ প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। একটা সময় ছিল যখন স্বেচ্ছায় স্ত্রী স্বামীর সঙ্গে সহমরণে যেতেন, কিন্তু পরবর্তীকালে বিষয়টা দেখা গেল কি সম্পত্তির লোভে বা একাধিক বিয়ে করেছে, প্রচুর বিয়ে করেছে সেই ভদ্রলোক, এবার অনেক পক্ষের অনেক সন্তান, তাদের মধ্যে বাদ বিসম্বাদ, এই সমস্ত কিছুর কারণে যে সমস্ত স্ত্রী অল্প বয়সী থাকতো তাদেরকে অত্যাচার করে হত্যা করে তাদেরকে এই সহমরণ নামক এই বর্বর প্রথায়, মানে এই বর্বর ব্যবস্থায় তাদের জন্য বরাদ্দ হতো, তাদেরকে সেই স্বামীর চিতায় তুলে দেওয়া হতো। রাজা রামমোহন রায় এর জন্য প্রচুর প্রচেষ্টা চালান এই ঘৃণ্য বর্বর প্রথা বন্ধ করার জন্য, এবং শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিংকে সহায়তায় ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আপিল করে তিনি এই প্রথা বন্ধ করতে সমর্থ হন। স্বামী বিবেকানন্দ তিনি শুধুমাত্র একজন সন্ন্যাসী রূপে পরিচিত নন, তিনি আধুনিক ভারতের অবশ্যই নির্মাতা। স্বামী বিবেকানন্দ কিন্তু ক্ষাত্রবীর্য, অর্থাৎ মানুষের মধ্যে যে শক্তি দিয়ে সমাজ গঠন হয়, যে শক্তি দিয়ে দেশ গঠন হয় এবং যে শক্তি দিয়ে সত্যের প্রতিষ্ঠা হয়, সেই শক্তির কথা তিনি বলেছেন। স্বামী বিবেকানন্দ সারা বিশ্ব যখন ভারতকে ঘৃণার চোখে, অবহেলার চোখে দেখত, তিনি সেই মুহূর্তে ভারতবর্ষের চিরন্তন সতীত্ব, নারীত্বের জয়গান গেয়েছেন, মাতৃশক্তির জয়গান গেয়েছেন, হিন্দু ধর্মের সহনশীলতা, ঐতিহ্যের জয়গান গেয়েছেন।
ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি কুসংস্কার মুক্ত এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত এক ছাত্র সমাজ গঠন করতে চেয়েছিলেন। সেই জন্য তিনি হিন্দু কলেজ, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্সি কলেজ, হিন্দু কলেজে তার অনুগত ছাত্রগোষ্ঠী যারা ছিল তাদেরকে নিয়ে তিনি ইয়াং বেঙ্গল বলে একটি দল গঠন করেন। এবং সবশেষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের জীবৎকাল ছিল সংক্ষিপ্ত, কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের জীবৎকাল অপেক্ষাকৃত বেশি ছিল রাজা রামমোহন রায় অপেক্ষা, এবং তিনি সংস্কারও করে গেছেন সেই রকম ভাবেই। সমাজের এই নারীদের জন্য বিদ্যাসাগর মশাইয়ের সংস্কারের কোনো অন্ত নেই। সবথেকে বড় কথা, ঘরে ঘরে শিক্ষার প্রচলন, প্রত্যেক ঘরে। বিদ্যাসাগর মশাই স্কুল ইন্সপেক্টর হিসেবে তিনি এটাই চাইতেন, প্রত্যেক ঘর থেকে ঘরে যাতে একজন করে শিক্ষিত ব্যক্তি থাকে, কারণ সেই সময় প্রত্যেকে শিক্ষিত মানে দুঃস্বপ্নেও ভাবতে পারত না কেউ। বিদ্যাসাগর মানে ভারতবর্ষে সেই সময় হয়তো সব মিলিয়ে দেখা যাবে হয়তো আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের সংখ্যা 1%-এরও নিচে। সব অবৈজ্ঞানিক, কুসংস্কারাচ্ছন্ন সমস্ত শিক্ষা দীক্ষা এবং ভুলভাল শিক্ষা। কিন্তু বিদ্যাসাগর মশাই সেই আধুনিক শিক্ষার প্রচলন করেন, তদুপরি নারী শিক্ষার প্রসার ঘটান। এদেরকে বলা হয় সোশ্যাল রিফর্মার, যারা সমাজকে, সোসাইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছেন আগাগোড়ায়। বেগম রোকেয়া সম্বন্ধে আমরা পড়ব। শি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান whose efforts considerably changed the state of female education in Bengal. এইটা টেক্সটটা পড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের আর একটা কাজও করতে হবে, সেটা হচ্ছে বেগম রোকেয়ার একটা শর্ট বায়োগ্রাফি তোমাদের তৈরি করতে হবে, কবে জন্ম, কবে মৃত্যু, তার পিতামাতার নাম ইত্যাদি সংশ্লিষ্ট করে। শি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান, একজন রিমার্কেবল, মেমোরেবল, স্মরণীয় একজন নারী, হুজ এফোর্টস, যার প্রচেষ্টা, হুজ এফোর্টস মানে কনস্ট্যান্ট, তিনি যে প্রচেষ্টা চালিয়ে গেছেন, এফোর্টস দিয়ে গেছেন, কনসিডারেবলি, হুজ এফোর্টস কনসিডারেবলি, মডারেটলি, যথেষ্ট পরিমাণে, কি চেঞ্জ দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল, বেঙ্গলে ফিমেল এডুকেশনের অবস্থা পাল্টেছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হুসেন, তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার নামে মধ্য কলকাতার বা প্রপার কলকাতার একটি বিখ্যাত মেয়েদের স্কুল রয়েছে, সাখাওয়াত মেমোরিয়াল। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজেড ওমেন অফ বেঙ্গল। শি ওয়াজ কাইন্ড, তিনি ছিলেন দয়ালু, দয়ালু, অ্যান্ড জেনারাস, জেনারাস মানে হচ্ছে উদার, ব্রড মাইন্ডেড, কাইন্ড হচ্ছে সিম্প্যাথেটিক এবং জেনারাস হচ্ছে ব্রড মাইন্ডেড। কাদের প্রতি ছিলেন? টু দ্য ডিসঅ্যাডভান্টেজেড, ব্যাকওয়ার্ড, ডিসঅ্যাডভান্টেজেড মিন্স ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া, উমেন অফ বেঙ্গল, অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড, তিনি প্রসারিত করেছিলেন, এক্সপ্যান্ডেড হার হেল্পিং হ্যান্ড to the poor and the helpless, দরিদ্র, গরিব, অসহায় এদের উদ্দেশ্যে। She was the pioneer, that is the reformer, অর্থাৎ পাথ ব্রেকার বলা হয়। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal, বেঙ্গলের পুয়ার মুসলিম গার্লসদের জন্য তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এবং যে স্কুল মৌলবীদের দ্বারা পরিচালিত হবে না, যে স্কুল ছাত্রীদের শেখাবে কি আধুনিক শিক্ষা, বিজ্ঞান নির্ভর শিক্ষার কথা। আগেকার দিনে
এই মৌলবী বা এই সমস্ত যারা মানে ধর্মকে আশ্রয়কারী, হিন্দু ধর্মেরও যে সমস্ত পুরোহিততন্ত্রের ধ্বজাধারী যারা, তারা তাদের মন গড়া সমস্ত কার্যকাহিনী এই সমস্ত বাস্তব বলে ছেলেপুলেদের পড়াতো। বিজ্ঞানের কোনো স্থান সেখানে ছিল না। কাজী নজরুল ইসলামের ওই জন্য পথের দিশা বলে কবিতা একটা লাইনই উনি লিখেছেন, উঠছে আজও ধর্মধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোপে। অর্থাৎ সেই হিন্দু সনাতনপন্থীদের টিকির গিটে আর মুসলিম মৌলবীদের দাড়ির ঝোপে। তাহলে ধর্মধ্বজা ওতেই বাধা পড়েছে, শিক্ষা সেই ধর্মকে আশ্রয় করেছিল, ফলে শিক্ষা স্বাধীন হতে পারেনি। শিক্ষা হচ্ছে স্বাধীন। শিক্ষা মানে এই বইয়ের 10টা অনুশীলনী নয়, 10টা চ্যাপ্টার নয়। শিক্ষা মানে হচ্ছে আমি যা দেখছি, আমি যা বুঝছি, সেটাই শিক্ষা। তাহলে এই শিক্ষার কথা, স্বাধীন শিক্ষার কথা তিনি বলেছিলেন। শি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। মেয়েদের জন্য স্ট্রংলি, তিনি খুব দৃঢ়ভাবে, খুব ফার্মলি তিনি বিলিভ করতেন কি দ্য নিড অফ, অদ্ভুতভাবে দেখো নিড এই শব্দটা এখানে নাউন, নিড মেইন ভার্ব। হ্যাঁ, যেমন আই নিড এ গ্লাস অফ ওয়াটার, আই নিড এ ব্যাগ, নিড মেন ভার্ব। আবার ইউ নিড নট গো দেয়ার, এখানে নিড হচ্ছে অক্সিলিয়ারি মোডাল অক্সিলিয়ারি যেটাকে বলা হয়, যেগুলো ক্যান, কুড, মে, মাইটের মতন। তাহলে নিড 3 রকমভাবেই ব্যবহার হয়। She strongly believed in the need of modern education for women. Begum Rokeya was born in an affluent Muslim family. Affluent, অর্থাৎ রিচ, ধনী। Though she never went to school, তিনি কখনো স্কুলে যাননি। Rokeya educated herself through her own interest and efforts. Rokeya তিনি নিজেকে এডুকেট করে তোলেন, লার্নেড করে তোলেন থ্রু হার ওন ইন্টারেস্ট, তার নিজের ইন্টারেস্ট, তার নিজের ইগারনেস এবং এফোর্টস, প্রচেষ্টার সাহায্যে। সে লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি আরবিক এবং পার্সিয়ান শেখেন, পারস্যিক ভাষা চর্চা, ফার্সি ভাষা তিনি শেখেন, কারণ তখন তো ইংরেজি অপেক্ষা এই ভাষাগুলোরই দাম ছিল বেশি। অ্যান্ড অলসো রিসিভ লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং বাংলা ইংরেজিতেও তিনি অল্প বিস্তর জ্ঞান লাভ করেছিলেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর এভার। তার বইয়ের নাম যেমন মতিচুর, পদ্মরাগ, সুলতানাস ড্রিম, এগুলো হচ্ছে তার লেখা বিখ্যাত কিছু বই। পরের ইউনিটে আসছি। Begum Rokeya wrote extensively. Begum Rokeya wrote extensively. Extensively means vastly, greatly, extensively on the need for social reforms. সামাজিক সংস্কারের জন্য তিনি প্রচুর তিনি লেখালেখি করেছেন। Some of her famous books include, তার কিছু বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে যে সুলতানাস ড্রিম, মতিচুর, পদ্মরাগ, এগুলো। She wrote against social injustice, unfairness বা loss of fairness and the restrictions suffered by women, and the restrictions, মহিলাদের যে সমস্ত বাধা বিপত্তি বা যে সমস্ত স্ট্রাগলসগুলো তাদেরকে ফেস করতে হতো, কনফাইনমেন্টস, রেস্ট্রিকশনস, অব্লিগেশনস তাদেরকে ফেস করতে হতো, সাফার্ড বাই ওমেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ ইন ওমেন্স পাওয়ার। নারী শক্তির ওপর বেগম রোকেয়ার ইমেন্স ফেথ ছিল, অসম্ভব বিশ্বাস ছিল, ইমেন্স, গ্রেট ফেথ ছিল। অ্যান্ড প্রক্লেইমড দ্যাট, এবং তিনি দাবি করেছিলেন, ডিমান্ডেড দ্যাট উইদাউট দ্য হেল্প অফ ওমেন, নারীর সাহায্য না থাকলে পরে এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড, একটা পরিবার কখনো স্ট্যান্ড আপ করতে পারে না, কখনো সেটা রিজিডলি দাঁড়িয়ে থাকতে পারে না।
She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. এটা আবার অন্য একটা দিকে চলে গেল। জেন্ডার ডিভিশন অফ লেবার, এখানে কিছু কিছু জায়গায় আছে, দ্বিমত থাকতে পারে অনেকের, কারণ এমন অনেক কাজ আছে যেগুলো শারীরিকভাবে করতে গেলে যতখানি পরিশ্রম বা যতখানি শক্ত সামর্থ্য ব্যাপার হওয়ার প্রয়োজন হয়, মহিলারা তাদের শারীরিক গঠনের কারণে সেইটাকে সবসময় বহন করতে পারে না। কিন্তু এর বিপরীত ক্রমেও সত্যি যে মহিলারা এমন অনেক কিছুই করতে পারে যেটা ছেলেরা বা পুরুষরা করতে পারে না। তাহলে পরেও কখনো কার্যক্ষেত্রে অপর কাউকে একটা জেন্ডারের অপর জেন্ডারকে হেট করার, ডেসপাইস করার কোনো অধিকার নেই। জেন্ডার ডিভিশন অফ লেবার মানে হচ্ছে শ্রম, পরিশ্রম, অ্যান্ড ফেল্ট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, কোনো ইনইকুয়ালিটি, অসামঞ্জস্য যাতে না থাকে। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং humanist who believed in humanity. She gave lessons to women on various subjects. তিনি বিভিন্ন বিষয়ে নারীদের, মহিলাদের শিক্ষা দিতেন। She was the founder of Anjuman-e-Khwatin-e-Islam. Anjuman-e-Khwatin-e-Islam, a Muslim women's association. Rokeya had a deep belief in the inherent unity of our nation. আমাদের জাতি, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ভারতবর্ষই আমাদের জাতি, তার যে ইনহেরেন্ট ইউনিটি, তার যে ডিপ রুটেড ইউনিটি, আন্ডারলাইং ইউনিটি, সেই ইউনিটির প্রতি, অর্থাৎ যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ বলছেন কি, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন, এই যে সকলে সমান, এর প্রতি তার একটা ডিপ ফেইথ বা আনঅবস্ট্রাক্টেড বিলিফ ছিল। তাহলে এই টেক্সট মোটামুটি আমাদের কমপ্লিট হলো। এবার এই টেক্সটটা তোমরা পড়ো বাড়িতে, এবং অতি অবশ্য যেটা বেগম রোকেয়ার ওপর একটা শর্ট বায়োগ্রাফি অর্থাৎ জীবনী তোমরা বাড়িতে লিখবে। আজকে এ পর্যন্তই রইল, সবাই ভালো থেকো।